বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। ৭৫ সাল থেকে এবং সেটা চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার প্রত্যেকটা অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল। সংবিধানের মধ্যে কোনো রকম আবারও বলি কোনো রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়ার। চতুর্থটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। কেন আমরা কেবলমাত্র এখনকার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে তৈরি করতে পারবো না। এটা ঠিক যে গত 16 বছরে, বিশেষ করে গত 16 বছরে গোটা বিচার বিভাগকে কলুষিত করে, বিচার বিভাগকে ব্যবহার করে যেভাবে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি একটা রাষ্ট্র কাঠামো গঠন করতে পারবেন যে রাষ্ট্র কাঠামোতে নাগরিকের সুরক্ষার জন্য তার যাবার জায়গা হিসেবে এবং যদি এক্সিকিউটিভের এক্সেসেস তৈরি হয় তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। আমার মাঝে মধ্যে সংশয় হয়, সন্দেহ হয়, সম্ভবত এটাও ঠিক যে একটা রিপাবলিকে আপনি করতে পারবেন না। ৭৫ সাল থেকে এবং সেটা চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার প্রত্যেকটা অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই এই 16 বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে এবং এটাকে ফ্যাসিলিটেট করেছে দুটো জিনিস। একটা হচ্ছে সংবিধানের মধ্যে কোনো রকম আবারও বলি কোনো রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়ার। আরেকটা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করতলগত করে যেভাবে ব্যবহার করা হয়েছে তার পথটা সংবিধানের মধ্যেই ছিল এবং সেটাকে অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে। সেই কারণেই আমি বলি, হ্যাঁ আপনারা বলেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে মনে করি আপনাদের ধন্যবাদ প্রাপ্য। আপনারা বলেছেন যে প্রধানমন্ত্রীর 2 মেয়াদের প্রশ্ন, আসলে 2 বারের প্রশ্ন। প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই, ওয়েস্টমিনস্টার স্টাইলে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই। তিনি 2 দিনে হতে পারেন, 5 বছরে হতে পারেন। পার্লামেন্টের মেয়াদ যতক্ষণ পর্যন্ত একজন মেজরিটি কমান্ড করে, মেজরিটি আছে তার, ততক্ষণ পর্যন্ত। ফলে এই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে একটু আমাদের সচেতনতা দরকার। আমরা 2 বার বলছি না 2 মেয়াদ বলছি। কারণ আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী মেয়াদ তো 5 বছর, আমি 6 মাসের জন্য হইলাম, এটা তার বিবেচনা, তা নয়। সংবিধান সংস্কার কমিশন 2 বারের কথা বলেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সব আলোচনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তার কারণ একটা আলোচনার প্রক্রিয়া চলছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছে। তারা একটা জাতীয় ঐক্যে পৌঁছতে চান, জাতীয় সনদ তৈরি করতে চান, এ বিষয়ে সংশয় নেই। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে যেহেতু ওয়েস্টমিনস্টার স্টাইলে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা যায় না, সেহেতু বাংলাদেশ সেটা করতে পারবে না। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে। আমাকে কে বলতে পারবে যে এর আগে 1993 সালের আগে পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ছিল?
তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা হচ্ছে যে আগের গভর্নমেন্ট যেটা ইলেক্টেড হবে সেটাই ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে পালন করবে। 1972 সালে গণপরিষদ ভেঙে যাওয়ার পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার 73 সালে নির্বাচন করেছিল। এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস, এটাই স্বাভাবিক, কিন্তু এটাই ওয়েস্টমিনিস্টার স্টেটে এটাই হওয়ার কথা। আমরা তো সেটা পারি।